মাইটোসিস বিভাজনের শেষ ভাগ অর্থাৎ সাইটোকাইনেসিস সম্পর্কে, অর্থাৎ সাইটোপ্লাজম বিভাজন সম্পর্কে। যারা আগেরগুলো দেখোনি অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সেগুলো কি করবে না আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা দেখে নেবে। তো চলো শুরু করা যাক। দেখো সাইটোকাইনেসিস আগের 4টে ভাগে আমরা পড়েছিলাম ক্যারিওকাইনেসিস অর্থাৎ কি না নিউক্লিয়াস বিভাজন, অর্থাৎ কি না প্রোফেজ দশা, মেটাফেজ দশা, অ্যানাফেজ দশা এবং টেলোফেজ দশা। এই 4টে দশাকে বলা হয় কি না ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াস বিভাজন। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি না সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজম বিভাজন। তো দেখো উদ্ভিদ কোষে কিভাবে সাইটোকাইনেসিস হয়। তো কি বলছে, আমরা জানি যে ক্যারিওকাইনেসিস অর্থাৎ কি ক্যারিওকাইনেসিসের পর অর্থাৎ টেলোফেজ দশার পর শুরু হয় কোনটা না এটা, ঠিক আছে। তো কি বলছে দেখো যে ক্যারিওকাইনেসিসের পর উদ্ভিদ কোষের নিরক্ষীয় তলে কিছু মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউল জমা হয়ে ফ্রাগমোপ্লাস্ট নামক দানা গঠন করে। এই ফ্রাগমোপ্লাস্ট কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিসের জন্য না 2 নম্বর প্রশ্নের জন্য বা মাল্টিপল চয়েসের জন্য। তো কি বলছে না ক্যারিওকাইনেসিসের পর অর্থাৎ কি আমরা জানি যে ক্যারিওকাইনেসিস 4টে ভাগ, একটা প্রোফেজ, একটা মেটাফেজ, একটা অ্যানাফেজ, একটা টেলোফেজ। টেলোফেজের পর উদ্ভিদ কোষের নিরক্ষীয় তল, নিরক্ষীয় তল মানে কি আমরা জানি মাঝামাঝি জায়গা বরাবর নিরক্ষীয় তলে কি হয় না মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউল জমা হয়ে ফ্রাগমোপ্লাস্ট নামক দানা গঠন করে। তো আমরা তো দেখেছিলাম যে মাইক্রোটিউবিউল গুলো কি তৈরি করছিল না বেমতন্তু গঠন করছিল। তো টেলোফেজ দশা শেষে যখন সেগুলো আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে তাদের কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা কিছু কিছু জিনিস জমা হয়ে কি করছে না ফ্রাগমোপ্লাস্ট নামক দানা গঠন করছে। এরপরে দেখো কি বলছে, আরেকটা জিনিস তোমাদের বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি আমরা দেখেছিলাম যে প্রোফেজ দশায় কি হয় না নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাসের অবলুপ্তি ঘটতে থাকে এবং তার সাথে সাথে কোষীয় অঙ্গাণু যেগুলো থাকে যেমন গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এদেরও কিন্তু অবলুপ্তি ঘটে। কিন্তু যখন টেলোফেজ দশা শুরু হয় অর্থাৎ নিউক্লিয় পর্দার গঠন শুরু হয় তখন কিন্তু আস্তে আস্তে বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো আবার ফিরে আসে। তো এই পয়েন্টটা করলে তোমরা সেটা জানতে পারবে। দেখো কি বলছে না এই স্থানে ডিকটিওজোম থেকে খরিত ভেসিকেল জমা হয় এবং পরস্পর যুক্ত হয়ে দুটো প্লাজমা পর্দা গঠন করে। অর্থাৎ ডিকটিওজোম জিনিসটা কি না তোমরা ক্লাস 9-এ নিশ্চয়ই পড়েছো যে উদ্ভিদ কোষে গলগি বস্তুকে বলা হয় কি না ডিকটিওজোম, ঠিক আছে। তো এই স্থানে ডিকটিওজোম থেকে খরিত বা কোনো কোনো বইতে বা কোথাও কোথাও দেখবে গলগি বস্তু থেকে খরিত, তো একই জিনিস উদ্ভিদ কোষের যেহেতু আমরা পড়ছি তো উদ্ভিদ কোষের সাইটোকাইন, উদ্ভিদ কোষের গলগি বস্তুকে বলা হয় কি না ডিকটিওজোম, ঠিক আছে। এই স্থানে ডিকটিওজোম থেকে খরিত ভেসিকেল গুলো, ভেসিকেল বলতে কি না ভেসিকেল বলতে এই রকম অংশগুলো, ভেসিকেল বলতে এই জাতীয় অংশগুলো যেগুলো কোথায় জমা হয় না এই যে মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর সেখানে জমা হয়, ঠিক আছে। এবং পরস্পর যুক্ত হয়ে কি করছে দেখো এই পর্দাগুলো পরস্পর পরস্পর যুক্ত হয়ে কি করছে একটা পর্দার মতো গঠন তৈরি করছে। সেই পর্দাটাকে কি বলা হচ্ছে না প্লাজমা পর্দা গঠন করে, ঠিক আছে। এরপরের পয়েন্টটা দেখো কটা না দুটো, অবশ্যই দুটো প্লাজমা পর্দা গঠন করে। এরপর দেখো কি বলছে না দ্বিপর্দা ও তাদের মধ্যে খরিত পদার্থ বিশিষ্ট এই গঠনকে বলা হয় কি না কোষ পাত বা সেল প্লেট। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোষ পাত বা সেল প্লেট কোথায় দেখা যায় কি বলবে না উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের সময় কোষ পাত বা সেল প্লেটের গঠন আমরা দেখতে পাই। তো কিভাবে তৈরি হয় কোষ পাত বা সেল প্লেট বলতে কি বুঝি দেখো প্লেট বলতে কি বুঝি মাঝামাঝি যে অংশটা অর্থাৎ যেখান থেকে পরবর্তীকালে দুটো আলাদা আলাদা কোষে ভেঙে যায় সেটাকেই বলা হচ্ছে কি না কোষপাত। দেখো মাঝামাঝি জায়গায় একটা প্লেটের মতো গঠন তৈরি হয়েছে, এটাকেই বলা হচ্ছে কি কোষপাত বা সেল প্লেট। এরপরের পয়েন্টে চলে যাই, দেখো কি বলছে না এরপর কোষপাতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট যুক্ত হয়ে মধ্যচ্ছদা গঠন করে। এগুলো সবই কি উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের বিভিন্ন জিনিস, তোমরা এগুলো জানো, এগুলো 8-9-এ ছিল। তো তারপরে পয়েন্ট কি না মধ্যচ্ছদার উভয় পাশে সেলুলোজ, হেমিসেলুলোজ প্রভৃতি শর্করা জমা হয়ে প্রাথমিক কোষ প্রাচীর গঠন করে। তো দেখো এই যে আলটিমেট যখন কোষপাত গঠন হয়ে গেল তারপরে ভাগে কি হচ্ছে না প্রাথমিক কোষ প্রাচীর গঠন শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রাথমিক কোষ প্রাচীর তৈরি হচ্ছে। এই প্রাথমিক কোষ প্রাচীরটা কি করছে না এই বরাবর বাড়তে 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 মাতৃকোষ পর্যন্ত যাচ্ছে এবং আলটিমেট দুটো আলাদা আলাদা কোষে এই যে এইভাবে দুটো আলাদা আলাদা কোষে বিভক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে দুটো আলাদা আলাদা কোষে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে। দেখো
মধ্যচ্ছদার উভয় পাশে সেলুলোজ, হেমিসেলুলোজ প্রভৃতি জমা হয়ে প্রাথমিক কোষ প্রাচীর গঠন করে এবং এই প্রাথমিক কোষ প্রাচীর বা কোষ প্রাচীরটা কেন্দ্র থেকে পরিধির দিকে, কেন্দ্র থেকে পরিধির দিকে মানে কি, অর্থাৎ এই মাঝ বরাবর জায়গা থেকে এই সাইডে বাড়তে বাড়তে কি হয় না দুটো আলাদা আলাদা কোষ বা কোষ প্রাচীর গঠন করে, সাইটোপ্লাজম সহ দুটো অপত্য কোষকে সম্পূর্ণরূপে পৃথক করে, অর্থাৎ আলটিমেটলি কিন্তু মাইটোসিস বিভাজন সম্পন্ন হয়, দুটো আলাদা কোষ তৈরি হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস কমপ্লিট। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আর এইটুকু লিখলে পরীক্ষাতে যদি আসে এইটুকু লিখলে কিন্তু যথেষ্ট। তোমরা এইটা লিখবে আর তার সাথে এই দুটো ছবি যদি তোমরা এঁকে দিতে পারো উইথ পয়েন্ট, তাহলে কিন্তু একদম স্বয়ং সম্পূর্ণ হবে এবং তোমরা সম্পূর্ণ নাম্বার পাবে। তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা দেখব প্রাণী কোষের সাইটোকাইনেসিস। আমরা উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস দেখলাম। সর্বপ্রথম সাইটোকাইনেসিস কি সেটা আমরা জানি যে সাইটোপ্লাজমের বিভাজন, অর্থাৎ নিউক্লিয়াস বিভাজন পরের যে ভাগটা সেটা হচ্ছে কি সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজম বিভাজন। তো দেখো প্রাণী কোষের সাইটোকাইনেসিস, যখন আমি প্রাণী কোষ উদ্ভিদ কোষ দুটোরই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ বলেছিলাম, তখনই তোমাদের বলেছিলাম যে সাইটোকাইনেসিস হচ্ছে কি না সাইটোপ্লাজমের বিভাজন। এবার দেখো সাইটোকাইনেসিস বিভাজন হুট করে তুমি যদি একটা ভিডিওতে তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের মাথায় কিছু ঢুকবে না। তার জন্য কি করতে হবে না, তার জন্য আগের যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আলাদা আলাদা যে পার্টগুলো সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তো তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও, তারপর এটা দেখবে, ঠিক আছে? তাহলে দেখবে সমস্ত ধারণা একদম স্পষ্ট হয়ে যাবে। চলো শুরু করি। দেখো কি বলছে না, প্রাণী কোষের ক্ষেত্রে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা কি রেখেছি না, উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা দেখলাম মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এগুলো মাঝ বরাবর জমা হয়, ঠিক আছে? তারপর আলটিমেট সেগুলো গলি ভেসিকেলের সাথে যুক্ত হয় এবং কি করে না কোষ পাক বা সেল প্লেট গঠন করে। প্রাণী কোষের ক্ষেত্রে কি দেখবো না, প্রাণী কোষের ক্ষেত্রে দু ধরনের প্রোটিন হয়। কি কি না, একটা হচ্ছে অ্যাক্টিন এবং একটা হচ্ছে কি না মায়োসিন। তো প্রাণী কোষের ক্ষেত্রে প্রথমে অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন নির্মিত অনুনালিকা নিরক্ষীয় তলে জমা হয়, ঠিক আছে? নিরক্ষীয় তল মানে সবসময় আমরা জানি যে মাঝ বরাবর জমা হয় এবং কি করে না মিড বডি নামক একটা গঠন তৈরি করে। তারপর কি করছে না এই প্রোটিন দুটি, অর্থাৎ এই অ্যাক্টিন প্রোটিন এবং এই মায়োসিন প্রোটিনগুলো কি করছে নিজেদের মধ্যে একটা ক্রিয়া করছে, ঠিক আছে? এই প্রোটিন দুটো এইখানে নিজেদের মধ্যে ক্রিয়া করে কি করছে একটা সংকোচন তৈরি করছে, একটা চাপ টান সৃষ্টি করছে। সংকোচন মানে কি না এইরকম ভাবে কুঁচকে যাওয়া, এরকম টেনে যাওয়া, আর প্রসারণ মানে কি না ছড়িয়ে যাওয়া, যেটা আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি দেখেছিলাম না কেন্দ্র থেকে পরিধি বরাবর জায়গাটা ছড়িয়ে যায়। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে এটাই হচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের একটা পার্থক্য, যে প্রাণী কোষের ক্ষেত্রে কি হয় না প্রাণী কোষের ক্ষেত্রে সবসময় বাইরের দিক থেকে ভেতরের দিকে কিন্তু ছোট হতে হতে থাকে। দেখো বাইরের দিক থেকে ভেতরের দিকে কোষ বিভাজন হতে হতে থাকে, ঠিক আছে? তো এই প্রোটিন দুটো কি করছে না, এই প্রোটিন দুটো নিজেদের মধ্যে ক্রিয়া করার ফলে একটা সংকোচন বল তৈরি করছে, একটা চাপ সৃষ্টি করছে। যেই সংকোচন বলটার কারণে কি হচ্ছে তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ যে এই যে সাইডের দুটো অংশ একটু ছোট হয়ে যাচ্ছে, একটু কুঁচকে যাচ্ছে। এই গঠনটাকে বলা হয় কি না ক্লিভেজ, ঠিক আছে? বা খাঁজ তৈরি করছে। তারপর কি করছে দেখো এই অঞ্চলে কোষ পর্দায় একটা ক্লিভেজ সৃষ্টি হয়, ক্লিভেজ সৃষ্টি হয়, ঠিক আছে? ক্লিভেজ সৃষ্টি হয়। তারপর কি হচ্ছে ক্লিভেজ মানে কি না একটা খাঁজ, ক্লিভেজ মানে কি না একটা খাঁজ। দেখো এই যে প্রোটিন দুটো নিজেদের মধ্যে ক্রিয়া করার ফলে একটা খাঁজ তৈরি হচ্ছে, অর্থাৎ ভেতর থেকে বাইরে থেকে ভেতর দিকে কি হচ্ছে না কোষ বিভাজন হতে 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 যাচ্ছে। তারপরে কি দেখো খাঁজটি ক্রমশ কোষের কেন্দ্রের দিকে অগ্রসর হয়, অর্থাৎ বাইরে থেকে কোষের কেন্দ্রের দিকে অগ্রসর হয়, যেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখেছি কেন্দ্র থেকে পরিধির দিকে ছড়িয়ে যায়। তাই জন্য ছবিটা কেমন ছিল উদ্ভিদ কোষের না ছবিটা ছিল এরকম, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে ছবিটা দেখো একটা ক্লিভেজ বা খাঁজ তৈরি করছে, ঠিক আছে? খাঁজটি ক্রমশ কোষের কেন্দ্রের দিকে অগ্রসর হয় এবং শেষে খাঁজটা দুটো নিউক্লিয়াসের মাঝ বরাবর নিরক্ষীয় তলের কেন্দ্রে আসে। দুটো নিরক্ষীয় তলের কেন্দ্রে এলো, মাঝ বরাবর কেন্দ্রে এসে কি করছে মিলিত হয়ে যাচ্ছে। দেখো এই যে খাঁজটা ক্রমশ কমতে কমতে বাইরে থেকে ভেতরের দিকে আস্তে 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 কি করছে না এই যে দুটো পোর্শন একে অপরের সাথে মিশে যাচ্ছে। আস্তে আস্তে কোষ বিভাজন হতে হতে সংকোচন হতে হতে কি করছে এই বরাবর মিশে যাচ্ছে, এবং মিশে যাওয়ার ফলে কি করছে না দেখো দুটো সম্পূর্ণ আলাদা অপত্য কোষ তৈরি করছে, নিরক্ষীয় তলের কেন্দ্রে এসে মিলিত হচ্ছে।
কেন্দ্রে এসে মিলিত হলো, এই যে খাঁজ দুটো পরস্পর মিলেমিশে গেল এবং কি করলো না ফলে দুটো পৃথক অপত্য কোষের সৃষ্টি হয় এবং কি করছে আলটিমেটলি না এই দুটো যখন মিশে যাচ্ছে সেটা একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং আলাদা হওয়ার ফলে কি করছে দুটো আলাদা আলাদা অপত্য কোষ তৈরি করছে, অর্থাৎ সাইটোপ্লাজম কমপ্লিট হচ্ছে। এবং আমরা যেটা পড়েছিলাম মাইটোসিসের ফলে মাতৃকোষের সমগুণ সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষ তৈরি হয়। দেখো একটা, এই যে একটা দুটো অপত্য কোষ তৈরি হয়। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, এইটুকু লিখলে কিন্তু মানে একদম ঠিকঠাক, আর তার সাথে এই ছবিটা তোমরা এঁকে দেবে, তাহলেই হয়ে যাবে। আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এবার তোমাদের পরীক্ষায় প্রশ্ন কেমন আসে না, পরীক্ষায় প্রশ্ন আসে সাইটোকাইনেসিস কি, সর্বপ্রথম 1 নম্বরের প্রশ্ন সাইটোপ্লাজম বিভাজন এবং উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের সাইটোকাইনেসিসটা বর্ণনা করো। এটা কিন্তু 5 নম্বরের প্রশ্নে আসতে পারে, তো আসলে এটা লিখবে। দেখা হচ্ছে পরের ক্লাসে।